প্রিয় পরীক্ষার্থী, তোমরা দেখছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে ওয়েলকাম। এডুকেশন সাবজেক্টের আজকে আমরা নতুন ভিডিও একটি নিয়ে এসেছি, যেখানে তোমরা দেখতে পাবে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ অর্থাৎ আমাদের সমাজে ওবিসি, এসসি, এসটি তাদের এডুকেশন এবং কী কী সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে বা ধারা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো রাইট টু এডুকেশন অ্যাক্ট অর্থাৎ শিক্ষার অধিকার আইন, যেটি 2009 এই সালে এটি পাশ হয়েছিল এবং এটি আইনে বলবৎ হয়। সেই থেকে আমাদের দেশে শিক্ষার অধিকার আইন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক পদক্ষেপ আমরা বলতে পারি। বিষয়টি আমরা একটু বুঝে নেব। 2009 সালের 27শে আগস্ট রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 ভারতীয় সংসদে পাশ হয়। 2010 সালের 16 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হয়। 2010 সালের 1 এপ্রিল থেকে এই আইন বলবৎ হয়। এটি ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটি ঐতিহাসিক পদক্ষেপ। কি বলা রয়েছে এখানে না, ভারতীয় সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে বলা হয় যে দ্য স্টেট শ্যাল এন্ডেভার টু প্রোভাইড উইথিন এ পিরিয়ড অফ 10 years ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। কম্পালসারিটা একসঙ্গে হচ্ছে ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 14 years। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সংবিধান একটি নির্দেশিকা বা ভারতীয় সংবিধান একটা স্টেটের উপর বা রাজ্যের বা দেশের উপর একটি নির্দেশিকা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর পর্যন্ত বা 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতেই হবে। এখানে কি রয়েছে বলছে, তা সত্ত্বেও শিক্ষা তার সার্বজনীনতার দিক থেকে অবহেলিত ছিল। শিক্ষাবিদ, সুশীল সমাজ, চিন্তাবিদ, বুদ্ধিজীবীদের মিলিত প্রচেষ্টায় 2002 সালের সংবিধানের 80তম সংশোধনী ধারা 21A অনুচ্ছেদে শিক্ষা মৌলিক অধিকার হিসাবে স্থান পেয়েছে। 21A অনুচ্ছেদ অনুযায়ী বলছে দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারিটা একসঙ্গে হবে এডুকেশন টু অল চিলড্রেন দ্য এজ অফ দ্য 16 to 14 years অ্যাজ দ্য স্টেট মে বি ল ডিটারমাইন। তাহলে কি বলা হয়েছে, 21 A অনুচ্ছেদে বলা হয়েছে যে দ্য স্টেট শ্যাল প্রোভাইড, বলছে প্রোভাইড করবে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন, সমস্ত শিশুদের ক্ষেত্রে যাদের বয়স 6 থেকে 14 বছর বয়সের মধ্যে হবে। বলছে এই আইনে দেখভাল করার জন্য বা সম্পাদনের দায়িত্ব দেওয়া হয় দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, NCPCR। এটা তোমরা একটু মনে রাখবে, এর ফুল ফর্মটা দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এর উপর এই সংস্থায় কাজে দায়িত্ব পালনের জন্য নতুন বিভাগ স্থাপন করে এই কাজের ফলে তৈরি হওয়া সমস্যার সমাধানের উদ্দেশ্যে টোল ফ্রি নম্বর প্রবর্তন করা হয়েছে। অর্থাৎ এডুকেশনকে ফ্রি অ্যান্ড কম্পালসারি করার জন্য যাবতীয় যা পদক্ষেপ নেওয়া দরকার বা নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে, সংবিধানের পক্ষ থেকে তা কিন্তু নেওয়া হয়েছে। তা সত্ত্বেও আশানুরূপ ফল আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই রাইট টু এডুকেশন অ্যাক্ট এর কী কী বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা এবার একটু দেখে নেব। দেখো, রাইট টু এডুকেশন অ্যাক্টের বৈশিষ্ট্যের মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো অবৈতনিক প্রাথমিক শিক্ষা। এই আইন অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর বিদ্যালয়ের নাম নথিভুক্তকরণ, উপস্থিতি এবং শিক্ষা সমাপ্তকরণের আর্থিক বাধা যেন কোনো কারণ না হয়। তাছাড়া শিশুর বাসস্থান থেকে 1 কিমি দূরত্বের মধ্যে প্রাথমিক বিদ্যালয়, 3 কিমি দূরত্বের মধ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর বিদ্যালয়ে নথিভুক্তকরণ, অর্থাৎ বিদ্যালয়ে তাদেরকে এনরোলমেন্ট করাতেই হবে, নাম নথিভুক্ত করাতে হবে। উপস্থিতি এবং শিক্ষা সমাপ্তকরণে আর্থিক বাধা যেন কোনো কারণ না হয়। তাছাড়া শিশুর বাসস্থান থেকে 1 কিমি দূরত্বের মধ্যে প্রাথমিক বিদ্যালয় আর 3 কিমি দূরত্বের মধ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ের অবস্থান যেন অবশ্যই থাকে। বাধ্যতামূলক শিক্ষা হিসাবে কি কি বিষয়গুলো উঠে এসছে, বাধ্যতামূলক শিক্ষা হয়েছে বলছে বিদ্যালয় ছুট বা ড্রপ আউটের হওয়া সমস্ত শিশুকে চিহ্নিত করতে হবে, সকল শিশু বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হচ্ছে কিনা তা সুনিশ্চিত করা, সকল শিশুকে বিদ্যালয়ের নাম নথিভুক্তকরণের সুযোগ দিতে হবে। অর্থাৎ বাধ্যতামূলক শিক্ষাতে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে বিদ্যালয় ছুট, যারা পড়াশোনা করতে করতে কোনো কারণবশত বিদ্যালয় ত্যাগ করে চলে গিয়েছে তাদেরকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে এবং তাদের চিহ্নিত করতে হবে। সকল শিশু নিয়মিত উপস্থিত হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর রাখতে হবে আর সকল শিশুকে বিদ্যালয়ের নাম নথিভুক্তকরণের সুযোগ দিতে হবে। কোনো রকম কোনো কিছু বিষয় তার বাধা হয়ে তার সামনে দাঁড়াবে না।
পরের পয়েন্ট বলছে বয়স অনুযায়ী শ্রেণী নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু 8-2009 এটি বলা হয়েছিল। কি বলছে, এই আইনে শিশুদের বয়স অনুযায়ী শ্রেণী নির্বাচন করার কথা বলা হয়েছে। যেমন 10 বছর বয়সে কোনো শিশুকে পঞ্চম শ্রেণীতেই ভর্তি করতে হবে। অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট নিয়ম অনুযায়ী যদি কোনো শিশু পড়তে পড়তে হঠাৎ কোনো কারণে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পুনরায় সে যদি ফিরে আসে, তাহলে তার বয়স অনুযায়ী সেই ক্লাসে তাকে ভর্তি করতে হবে এবং পড়াশোনার সুযোগ তাকে করে দিতে হবে। এই অনুযায়ী অর্থাৎ বয়স অনুযায়ী পড়াশোনা করার একটা সুযোগ কিন্তু শিশুদের মধ্যে রয়েছে। বাকি বিষয়গুলো কি কি রয়েছে দেখে নাও। শিক্ষক সম্পর্কে কি বলা হয়েছে, বলছে প্রত্যেক শিক্ষককে আগামী 5 বছরের মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলতে কি না, আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস এবং কি পেশাগত যোগ্যতা অর্থাৎ ডিএলএড বা যেটাকে আমরা বলতে পারি ট্রেনিং, এই বিষয় নিয়ে তাদেরকে একেবারে সুনিশ্চিত করতে হবে বা সেই বিষয়ে যোগ্যতা অর্জন করতে হবে। সেটা যেমন খুশি মেথডে হতে পারে, ডিএলএড মেথড বা ডিস্টেন্ট মেথডে হতে পারে, রেগুলার মেথডে হতে পারে, সেটা তার ডিআই বা এসআই এর পারমিশন নিয়ে তারা সেই সমস্ত তার শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা কিন্তু তাদেরকে অর্জন করতেই হবে। শিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। পার্শ্ব শিক্ষকদের ধারণা বাতিল করতে হবে, অর্থাৎ প্যারা টিচার যাদের ধারণা, বলছে এই ধারণা বাতিল করতে হবে, অর্থাৎ নতুন করে এইরকম ধরনের কোনো রিক্রুটমেন্ট আর হবে না। পাঠ্যক্রম পাঠ্যপুস্তক বিষয়টি কি বলছে, দেশের সকল বিদ্যালয়ে পাঠ্যক্রম পাঠ্যপুস্তক পাঠ্যসূচি তৈরির সময় শিক্ষার্থীর মানসিক বয়স শিক্ষণ স্তরের উপর গুরুত্ব দিতে হবে। হয়তো আমার একটু ভয়েস তোমাদের কাছে কেমন কেমন মনে হতে পারে, শরীর অসুস্থতার কারণে এটা, আশা করি তোমরা একটু মানিয়ে নেবে। বলছে পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক, দেশের সকল শিশুদের বিদ্যালয়ে পাঠ্যক্রম পাঠ্যসূচি পাঠ্যপুস্তক তৈরির সময় শিক্ষার্থীর মানসিক বয়স শিক্ষণ স্তরের উপর গুরুত্ব দিতে হবে। এরপর বিদ্যালয় সম্পর্কে কি বলা হয়েছে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কর্মদিবস হবে যথাক্রমে 200 দিন এবং 220 দিন। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কর্মদিবস 200 দিন, অর্থাৎ 365 দিনের মধ্যে 200 দিন বিদ্যালয় খোলা রাখতেই হবে। আর 220 দিন হবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যথাক্রমে 4 ও 5 ঘন্টা পাঠদানের ব্যবস্থা থাকবে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর অনুপাত 1:30 হলে ভালো হয়, অর্থাৎ 30 জন ছাত্রের জন্য 1 জন করে শিক্ষক থাকবে। আর কি রয়েছে, প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠ, লাইব্রেরি, রান্নাঘর, সীমানা নির্ধারণকারী দেওয়াল থাকবে। মহিলা ও পুরুষদের জন্য পৃথক শৌচাগার ও পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে। অর্থাৎ কি না, বালক এবং বালিকাদের জন্য, ছেলে এবং মেয়েদের জন্য পৃথক শৌচালয় এবং পৃথক পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থাও থাকবে। মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে কি বলা রয়েছে না, মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বলেছে মূল্যায়ন প্রক্রিয়া সারা বছর ধরে চলতে থাকবে। অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া সারা বছর ধরে চলতে থাকবে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন চলবে। পাস ফেল প্রথা থাকবে না, অর্থাৎ কোনো শিশুকে কোনো রকম কোনো কিছু শিক্ষার অকৃতকার্যতা এই অজুহাত দেখিয়ে তাকে কোনো ক্লাসে ধরে রাখা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষক পিপুল কমিউনিটি রেকর্ড কার্ড পিসিআর তৈরি এবং সংরক্ষণে উদ্যোগী হতে হবে। অর্থাৎ এখানে আর কি বলা রয়েছে, যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষক এবং স্টুডেন্টদের যে একটা রেশিও যেটা রয়েছে, এবং তার সঙ্গে কি করতে হবে, তাদের একটা কার্ড তৈরি করতে হবে, যাতে একজন শিক্ষার্থীর সমস্ত রকমের তথ্য বা ডাটা সব কিছু সেখানে লিপিবদ্ধ করে রাখা যায়। এতে সুবিধা কী হবে না, ওই শিশু যখন স্কুল চেঞ্জ করবে বা অন্য স্কুলে যাবে, ওই রিপোর্ট কার্ডের ভিত্তিতে শিক্ষক কিন্তু ওই শিশু সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য বা ধারণা তিনি পেয়ে যাবেন। পরে কি বলছে, বেসরকারি বিদ্যালয়ের জন্য সংরক্ষণ, বলছে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ভর্তি হতে পারে তার জন্য 25% আসন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আমরা কি দেখতে পাই, বর্তমান সময়ে আমরা সরকারি বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় বা কলেজগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা পরপর কমছে, নিম্নগামী। অর্থাৎ কি না, শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে বা সরকারি কলেজে পড়াশোনা করার আগ্রহ হারিয়ে ফেলছে। বলছে সেই জন্য বেসরকারি প্রতিষ্ঠানে যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে তাদের জন্য ভর্তির জন্য 25% অর্থাৎ 100 জনের মধ্যে 25 জনের ভর্তি সুনিশ্চিত করতে হবে। এরপরে কি রয়েছে, বলছে প্রয়োগকারী এবং তত্ত্বাবধানকারী সংস্থা কি কি, বলছে আরটিএ ঠিকমতো রূপায়িত হচ্ছে কিনা তা কেন্দ্রীয়ভাবে তদারকি করবে এনসিপিআর অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যান্ড এসসিপিসিআর অর্থাৎ স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। বলছে এনসিপিসিআর এবং এসসিপিসিআর সিভিল কোর্টের ন্যায় কাজ করবে, এদের হাতে আইনি ক্ষমতাও থাকবে, অর্থাৎ তদারকির ক্ষেত্রে এদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এরপরে আমরা শিক্ষায় সমসুযোগ এই বিষয়টি সম্পর্কে এবার একটু দেখব, আলোকপাত করব। দেখো কি বলছে, এডুকেশন
অফ এডুকেশনাল অপরচুনিটি, ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি বা শিক্ষায় সমসুযোগ। বলছে আনটিল উই গেট ইকুয়ালিটি ইন এডুকেশন উই উড নট হ্যাভ অ্যান ইকুয়াল সোসাইটি। বলছে যদি আমরা শিক্ষার ক্ষেত্রে সমতা না ফিরে আনতে পারি তাহলে আমরা সমাজ ব্যবস্থাকেও সমতা বা সমাজ ব্যবস্থা সমান ধরনের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো না। এটা একটা স্লোগান। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে মানব সমাজের অন্যতম বাস্তবতা হলো অসমতা, যাকে সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাস বলে থাকেন। এটা কোনো না কোনোভাবেই সব সমাজেই বিদ্যমান। ভারতের শিক্ষার ক্ষেত্রে অসমতা একটি বাস্তবতা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্যমান। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সমসুযোগের নীতি গৃহীত হলেও আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা তার ছবি পরিষ্কারভাবে দেখতে পারছি না। পরে কি বলা হয়েছে, শিক্ষায় সমসুযোগের ধারণা বলতে বোঝায় ধর্ম, বর্ণ, জাতি, সামাজিক মর্যাদা, আর্থিক সঙ্গতি, স্ত্রী পুরুষ অঞ্চল নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকদের নিজস্ব প্রবণতা ও ক্ষমতা অনুযায়ী আত্মবিকাশের সুযোগ সৃষ্টি করা, বিকাশের পথে কোনো বাধাকে প্রশ্রয় না দেওয়া এবং রাষ্ট্রের সাধ্য অনুসারে সকলের প্রয়োজনে সর্বোত্তম সুযোগ দেওয়ার জন্য ব্যয় করা। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের নিজস্ব প্রবণতা এবং মানসিক সামর্থ্য ক্ষমতা অনুসারে তাকে বিকশিত হওয়ার এবং পড়ার সুযোগ করে দেওয়া এবং তার জন্য যে ব্যয় হবে তা ব্যয় করবে কারা? রাষ্ট্র। এরপরে বাকি কি বলা রয়েছে এর সম্পর্কে আমরা এবার সেটা দেখব। দেখো বলা হয়েছে আর্থিক দিক থেকে এই ধারণার দুটি প্রেক্ষিত রয়েছে। এক, আনুভূমিক সমসুযোগ বা হরাইজন্টাল ইকুয়ালিটিস, এর অর্থ সকলের প্রতি সম আচরণ। আর উলম্ব সমসুযোগ বা ভার্টিক্যাল ইকুয়ালিটি, এর অর্থ হলো যারা সুযোগের অভাবে পিছিয়ে আছে, যেমন তফসিলিভুক্ত জাতি, উপজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী, নারী ইত্যাদি, তাদের সমপর্যায়ে নিয়ে আসা। দ্বিতীয় বিষয়টি ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয়। এক্ষেত্রে দুটি বিষয় উল্লেখযোগ্য, একটি হলো ন্যায় বা ইকুইটি আর সাম্য বা ইকুয়ালিটি। এই বিষয় সম্পর্কে বলছে ন্যায় বা ন্যায় বিচার এবং সাম্য কথাটি এক নিঃশ্বাসে উচ্চারিত হলেও দুইয়ের অভিমুখ কিছুটা ভিন্ন। ন্যায় বিচার একটি নৈতিক প্রশ্ন আর সাম্য একটি কার্যকরী রূপ। অর্থাৎ ন্যায় বিচারের কথা আমরা মৌখিকভাবে সেটা উপস্থাপন করতে পারি, কিন্তু সাম্য এটি একটি কার্যকরী রূপ, সমাজ ব্যবস্থায় এর প্রতিফলন আমরা লক্ষ্য করি। এবার দেখো এই দুটি বিষয় সম্পর্কে ইকুয়ালিটি এবং ইকুইটি সম্পর্কে আমরা একটু জেনে নেব। বলছে ইকুয়ালিটি বা সাম্য ব্যাপারটা কি? বলছে সাম্য হলো সম্পদ ও সুযোগের সমান আচরণ এবং সুযোগের বিধান। মূলত প্রত্যেকেই একই জিনিস পায় এবং তারা কোথা থেকে এসেছে বা তাদের কি প্রয়োজন থাকতে পারে তা নির্বিশেষে। অর্থাৎ কোনো রকম বাদ বিচার না করে, কোনো রকম বিষয় মাথার মধ্যে না নিয়ে সকলের মধ্যে সমানভাবে বন্টন করা হয়। অর্থাৎ কোনো কৃত্রিম বা অবাঞ্ছিত বাধা ব্যক্তির আত্মবিকাশের পথে না রাখার সামাজিক ও রাষ্ট্রনৈতিক ব্যবস্থাকে এক কথায় সাম্য বা সমসুযোগ বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ কি না, সকলের জন্য সমানভাবে বরাদ্দ, কার প্রয়োজন আছে কার প্রয়োজন নেই সেটা কিন্তু বিচার করা হয় না। এতে কি হয়, একটা শ্রেণী যাদের আছে তারাও পেয়ে যাচ্ছে আর যাদের নেই তারাও কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে, যাদের সুযোগ সুবিধা সমস্ত কিছু ক্ষেত্রে প্রয়োজন তারা কিন্তু সেই বিষয়টা প্রপারলি বা যেটাকে ইউটিলাইজ করতে কিন্তু তারা পারছে না। ইকুইটি ব্যাপারটা কি সেটা আমরা এবার একটু দেখব। দেখো বলছে ইকুইটি হলো সাধারণ লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত ব্যক্তির প্রয়োজনীয় ব্যক্তিগত সংস্থানগুলির বিধান। অন্য কথায় আমরা কি বলতে পারি, বলছে লক্ষ্য প্রত্যাশা সকল ছাত্রছাত্রীর জন্য একই, কিন্তু সেই লক্ষ্যগুলি অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বা সমর্থনগুলি ছাত্রদের চাহিদার উপর নির্ভর করে। অর্থাৎ নিরপেক্ষভাবে বা কিছুটা কঠোরভাবে সমাজের সমস্ত ব্যক্তির জন্য একই নিয়মনীতি ও বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়। আর কি বলছে, সমতা গোষ্ঠীর মধ্যে ন্যায্যতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ইকুইটি হাইলাইট করে যা ব্যক্তির জন্য ন্যায্য, অর্থাৎ যার জন্য যেটা দরকার তার জন্য সেই বিষয়টা কিন্তু প্রযোজ্য। পাবলিক শিক্ষায় গোষ্ঠী ব্যক্তিগত উভয় চাহিদাই গুরুত্বপূর্ণ। সমস্ত শিক্ষার্থীর উচ্চমানের শিক্ষার সমান উপলব্ধি থাকা উচিত। একবার তারা এটি অর্জন করলে সাফল্য অর্জনের জন্য তাদের ন্যায়সঙ্গত সমর্থন প্রদান করা উচিত। অর্থাৎ আমরা এত কিছু পড়ার পরেও সহজভাবে যেটা বুঝবো, ইকুয়ালিটি মানে সকলের জন্য সমানভাবে সুযোগ সুবিধা বন্টন, আর ইকুইটি মানে হচ্ছে কি যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়ে সমতা ফিরিয়ে আনা। এই ছবির মাধ্যমে বিষয়টি আমাদের কাছে একেবারে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখো ইকুয়ালিটি কি না, মাঠে খেলা চলছে, তিনজন ছাত্র তারা খেলা দেখছে বা তিনজন ব্যক্তি। এখানে আমরা তিনজনের জন্য যে এখানে আমরা দেখতে পাচ্ছি টুল বা চেয়ার রয়েছে তিনজনের জন্য সমান, অর্থাৎ ইকুয়ালিটি। এতে কি হচ্ছে, একজন ব্যক্তি যে লম্বাটে বা যার আর্থিক সঙ্গতি রয়েছে বা শিক্ষাগত দিক থেকে তার সঙ্গতি রয়েছে তিনি সমস্ত বিষয়টি উপলব্ধি করতে পারছেন।
মাঝের ব্যক্তিও পাচ্ছেন, কিন্তু বঞ্চিত যারা নিম্ন শ্রেণী, তারা কিন্তু যারা পিছিয়ে আছে, যারা ছোট, তারা কিন্তু এই জায়গাতে আর পৌঁছতে পারছে না, খেলা দেখতে পারছে না। তাহলে ইকুয়ালিটি সমানভাবে বা সমভাবে বণ্টিত, ফলস্বরূপ এখানেও কিন্তু একটা শ্রেণী পিছিয়ে পড়ছে। আর ইকুইটির ক্ষেত্রে কি না, যার যতটা প্রয়োজন তাকে ততটা দিতে হবে। এখানে কি না, এই ব্যক্তির কোনো কিছু টুল বা উচ্চস্থানের প্রয়োজন নেই, সেই জন্য তিনি কিন্তু কোনোরকমভাবে সাহায্য না নিয়েই তিনি ওই ম্যাচ দেখতে পাচ্ছেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তার একটা উঁচু জায়গা বা একটা টুল হলে, চেয়ার হলে খেলা দেখতে পারে, সে স্বাভাবিকভাবে খেলা দেখতে পাচ্ছে। আর এখানে এ যেহেতু ছোট এবং অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণী, এর জন্য দুটো জায়গা ব্যবস্থা করে, দুটো উঁচু স্থানের ব্যবস্থা করে তার খেলা দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সমভাবে বন্টন করা হয়েছে। সেখানে এক শ্রেণী উপকৃত হলেও হতে পারে, এক শ্রেণী পিছিয়ে পড়লেও পড়তে পারে। আর ইকুইটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়ে সমতা আনা, এই যে ব্যাপারটা এই সমাজ ব্যবস্থাতে চলছে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এই ব্যবস্থাটা আমরা কিন্তু গ্রহণ করা হয়েছে। এরপরে আমরা বাকি বিষয়গুলো একটু দেখব। দেখো, শিক্ষাগত এই যে সমসুযোগের প্রয়োজনীয়তা কি রয়েছে সেটা আমরা একটু দেখব। অর্থাৎ প্রয়োজনীয়তা কি কি রয়েছে, শিক্ষা কমিশন 1964-64 পর্যবেক্ষণ করেছে শিক্ষার গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি হলো সুযোগকে সমান করা, পিছিয়ে পড়া বা সুবিধা বঞ্চিত শ্রেণী এবং ব্যক্তিদের তাদের অবস্থান উন্নতির জন্য শিক্ষাকে একটি লিভারে হিসাবে ব্যবহার করতে সক্ষম করা। লিভার কি, অর্থাৎ লিভারের মাধ্যমে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। যেমন আমরা লিভার ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে, যখন আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যখন লিভার, ধরো আমরা তৃতীয় শ্রেণীর লিভার, কলের পাম্প, সেখানে যদি আমরা ডাইরেক্ট জল তোলার ব্যবস্থা করি তাতে আমাদের পরিশ্রম অনেক বেশি হয়, কিন্তু লিভার ব্যবহার করলে সেটা আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম কম হয়। অর্থাৎ কঠিন কাজকে বা কঠিন বিষয়কে সহজ করে করতে পারা, এটি লিভারের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য বলছে কি, শিক্ষাকে একটি লিভার হিসাবে ব্যবহার করতে হবে। কোঠারি কমিশনের পর্যবেক্ষণগুলি শিক্ষায় সমতার প্রয়োজনীয়তা বা গুরুত্ব নির্দেশ করে। শিক্ষার সমসুযোগের কারণগুলি বা প্রয়োজনীয়তা নিম্নরূপ। কী কী বলা রয়েছে? 1, এটি সমতাভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন। গণতন্ত্রের সাফল্যের জন্য এবং সামাজিক ন্যায় বিচারের জন্য এটি প্রয়োজন। 3, আমাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য এটি প্রয়োজন। পরে, জাতীয় সংহতি বজায় রাখতে প্রত্যেকের জন্য শিক্ষার সমসুযোগ প্রয়োজন। বর্তমানের সময়ে আমাদের দেশের সমাজের উচ্চ শ্রেণীর মানুষ উচ্চমানের শিক্ষা ক্রয় করতে পারছে, অর্থাৎ শিক্ষাকে তারা কিন্তু একটা ব্যবসা বা পণ্যে পরিণত করে ফেলেছে। দুর্বল শ্রেণীর জনগণ বা তাদের শিশুরা নিম্নমানের শিক্ষা পাচ্ছে। এটি একটি উন্নত এবং শিক্ষাগত দিক থেকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কখনোই কাম্য হতে পারে না। দ্রুত সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন শিক্ষার সমসুযোগ সৃষ্টি। আর উৎপাদনশীল এবং দক্ষ নাগরিক তৈরি করার জন্য শিক্ষায় সমসুযোগ সৃষ্টি করতেই হবে। তাহলে এই পয়েন্টগুলো, অর্থাৎ এই প্রয়োজনীয়তাগুলো কিন্তু আমাদের দেশের দরকার, বা সেই দিক থেকেই কিন্তু শিক্ষায় সমসুযোগের এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার আমরা দেখতে পাবো ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সমসুযোগের ধারাগুলো কী কী, সেটা আমরা একটু দেখে নেব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মর্যাদা সমসুযোগের উপর জোর দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের শিক্ষার সমতা বিধান সম্পর্কিত নানা ধারাগুলি উল্লেখ করা হয়েছে। কী কী? 14 নম্বর ধারা কী বলছে? বলছে আইনের চোখে সকলের সমান, আইনে সকলের সমানভাবে সুরক্ষা পাবে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রেও সকলের সমান অধিকার থাকবে। 15 নম্বর কী বলা হয়েছে? বলছে রাষ্ট্র শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এই ভিত্তিতে কোনো নাগরিকদের প্রতি বৈষম্য করতে পারবে না। এছাড়া রাজ্য মহিলা, শিশু, SC, ST, OBC এর জন্য অগ্রগতির জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে। এই ধারাগুলো কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে, কারণ এখান থেকে বা এই ধারাগুলো থেকেই প্রশ্ন আসবে। এরপরে আমরা 16 নম্বর ধারাতে কী বলেছে? বলে সরকারি চাকরি বা নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবে, রাষ্ট্র কোনো প্রকার বৈষম্য করতে পারবে না। পরের পয়েন্ট কী বলা হয়েছে? 17 নম্বর ধারা বলছে শিক্ষালয়ে অস্পৃশ্যতার কোনো স্থান থাকবে না। সমাজের সকল শ্রেণীর মানুষের যে কোনো বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের অধিকার পাবে। শিক্ষালয় ও সমাজের দুর্বল শ্রেণী বা দুর্বলতর শ্রেণীর মানুষের জন্য বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি করবে। এরপরে বাকি যে ধারাগুলো রয়েছে সেটা আমরা এবার একটু দেখব। এক সেকেন্ড, আমি একটু ঠিক করে নিই, তারপরে দেখো। এবার 27 নম্বর ধারাতে বলা রয়েছে, বলছি সংবিধানের 27 নম্বর ধারায় বলা হয়েছে বিশেষ কোনো ধর্ম বা ধর্মীয় গোষ্ঠী রক্ষণাবেক্ষণ বা উন্নতির জন্য কোনো ব্যক্তিকে করদানের জন্য বাধ্য করা যাবে না। 28 নম্বর ধারায় বলছে সরকারি অর্থে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করা চলবে না।
আর 45 নম্বর ধারাতে কী বলেছে, সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলেমেয়েদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা দিতে সকলকে প্রয়াসী হতে হবে। তাহলে এই বিষয়টা আমরা এতগুলো ধারা জানলাম। এই ধারাগুলোতে কোন ধারাতে কি বলা রয়েছে সেটা তোমাদেরকে ভালো করে একটু জানতে হবে। এরপরে এডুকেশান ফর মাইনরিটি, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব বা লঘু সম্প্রদায়ভুক্ত, তপশিলি জাতি, উপশিলি জাতি শ্রেণীর জন্য শিক্ষা। দেখো ডিএস কোঠারি পিছিয়ে পড়া অনুন্নত শ্রেণীর জন্য কিন্তু তিনি বিভিন্ন ধরনের কমিশন সুপারিশ করেছে। তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের শিক্ষিত সমাজের প্রতিষ্ঠা করতে শ্রী ইউএন ধীবর তার সভাপতি যে কমিটি গঠিত হয় সেই কমিটির কয়েকটি সুপারিশ এখানে তুলে ধরা হলো। কি কি সুপারিশ রয়েছে না, বলছে তফসিলি জাতি উপজাতি অধ্যুষিত অঞ্চলে আশ্রম স্কুল প্রতিষ্ঠা করতে হবে। উপজাতি ভাষায় দক্ষ শিক্ষকরাই আশ্রম স্কুলে শিক্ষকতার কাজে ব্রতী হবেন। 2 নম্বর কি বলছে, আশ্রম বিদ্যালয়ের শিক্ষাকালের প্রথম 2 বছর উপজাতীয় ভাষা আর 3য় বছরের শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষাতে মৌখিক নির্দেশাবলীর মাধ্যমে পাঠদান করতে হবে। 3 নম্বর কি বলছে, মাধ্যমিক স্তরে ছাত্রাবাসের সুবিধা নিশ্চিত করতে হবে এবং ছাত্রবৃত্তিও প্রদান করতে হবে। আর মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত উপজাতি সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ টিউশনের ব্যবস্থা করতে হবে। আর কি, সংস্কৃতি পরায়ণ উপজাতিভুক্ত যুবকদের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত শিক্ষা দিতে হবে। তাহলে এই বিষয়গুলো এই কমিশনে অর্থাৎ শ্রী ইউএন ধীবরের সভাপতিত্বে যে কমিটি গঠিত হয়েছিল সেই কমিটিতে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এরপরে এই ক্ষেত্রে সাংবিধানিক ধারাগুলো কি কি রয়েছে বা সাংবিধানিক রক্ষা কবচ কি রয়েছে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখো 29 নম্বর যে ধারা রয়েছে সেই 29 নম্বর ধারাতে বলা রয়েছে, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থে বলা হয়েছে যে ভারতের সীমানাভুক্ত সকল নাগরিক নিজ নিজ ভাষা, লিপি, সংস্কৃতি ইত্যাদি সংরক্ষিত করতে পারবে এবং এটাও বলা হয়েছে যে শিক্ষালয়ে প্রবেশের অধিকার থেকে কাউকে জাতি, ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে তাকে বর্জিত করা যাবে না। 31 নম্বর ধারায় কি বলা হয়েছে, 31 নম্বর ধারা বলা হয়েছে যে ধর্ম বা ভাষাভিত্তিক সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষেরা তাদের নিজ নিজ পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতে পারবে, পরিচালনা করতে পারবে। এখানে রাষ্ট্র কোনো প্রকার কোনো বৈষম্য দেখাতে পারবে না। 46 নম্বর ধারাতে কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারা বলা হয়েছে রাষ্ট্র বিশেষ যত্নপূর্বক দুর্বলতর শ্রেণীভুক্ত মানুষের, বিশেষ তফসিলি জাতি উপজাতিভুক্ত মানুষের উন্নতিতে সাহায্য করবে এবং তাদের সামাজিক অবিচার এবং সমস্ত প্রকার শোষণ থেকে রক্ষা করবে। এবং 30 নম্বর ধারাতে বলা হয়েছে ধর্ম বা ভাষা যাই হোক না কেন সকল শ্রেণীর লঘু সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করার অধিকার পাবে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে যে ধর্ম বা ভাষা যাই হোক না কেন সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি অনুদানের ক্ষেত্রে রাষ্ট্র কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এরপরে বাকি যে ধারাগুলো রয়েছে 350-এর এতে আমরা দেখতে পাচ্ছি, বলছে সংবিধানের 350-এর এতে বলা হয়েছে ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত শিশুরা যাতে প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠন করতে পারে সেই জন্য প্রত্যেক রাজ্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে প্রয়াসী হবে। 350 নম্বর ধারা বলা হয়েছে যে রাষ্ট্রপতি ভাষা নিরপেক্ষ সংখ্যালঘুদের জন্য একজন বিশেষ আধিকারিক নিয়োগ করতে পারবেন। এরপর ভারতীয় জাতীয় নীতি শিক্ষানীতি যেটা 1986, এখানে কি বলা হয়েছে, বলছে ভারতীয় সংবিধানকে সামনে রেখে কেন্দ্র সরকার কর্তৃক 1986 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল জাতীয় শিক্ষানীতি 1986 প্রকাশিত হয়। তাতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের প্রতি উদাসীনতা দূর করার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে যে সমস্ত ধারা উপধারা স্থান পেয়েছে সেগুলি এটা হচ্ছে আদিকালের প্রচলিত মূল্যবোধের পরিশোধিত পরিমার্জিত রূপ যা আধুনিক সভ্যতার দর্পণে প্রতিবিম্ব হচ্ছে বললে অত্যুক্তি হবে না। 44তম সংবিধান সংশোধন আইনের 21A ধারা বলে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা 1955 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি যে সংবিধান প্রকাশিত হয় সেই সংবিধানে আমাদের অস্থায়ী মানব জীবনের রক্ষা কবচ বলেই কিন্তু এটা বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে আমাদের সংবিধান কিন্তু আমাদেরকে রক্ষা করে। সংবিধান আমাদেরকে সেই অধিকার প্রদান করে, সংবিধান আমাদের বেঁচে থাকার অধিকার প্রদান করেছে, সংবিধান আমাকে সুস্থ মানুষ অর্থাৎ আমাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য সুযোগ দিয়ে থাকে। সেদিক থেকে সংবিধান কিন্তু আমাদের রক্ষা কবচ বা পরিত্রাতা হিসেবে আমরা দেখতে পারি। এই যে ধারাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম সাংবিধানিক ধারা, এগুলো তোমরা ভালো করে খাতায় নোট বানিয়ে নিতে পারো, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আর আজকে শরীর অসুস্থ থাকার জন্য একটু ভিডিওটি অসুবিধা বা তোমাদের একটু হয়তো বুঝতে কিছু সমস্যা যদি হয় ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোনো সমস্যায় তোমরা কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি তার উত্তর যথাযথভাবে দেবো। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।